দর্শক, এখন রয়েছে দেশের ডেইরি ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে এবং 21 টিভি সকল দর্শকদেরকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। করোনার প্রাদুর্ভাবে আমরা দেখছি যে বেশিরভাগ সেক্টরে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড এবং বেশিরভাগ সেক্টর কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যেহেতু ডেইরি সেক্টর নিয়ে কথা বলবো, আমি একটু জানতে চাইবো যে করোনার মধ্যে ডেইরি সেক্টর কি অবস্থা ছিল, সেই ক্ষেত্রে একটু এটাও জানতে চাই যে প্রাণ কিন্তু ডেইরি সেক্টর বেশ ভালোই করছে। এই অবস্থায় প্যান্ডামিকে তাদের ভূমিকাটা আসলে কেমন ছিল? প্রথমত যদি বলি যে করোনা কিন্তু এখনো চলে যায়নি, এখনো বিদ্যমান। তবে এই করোনার ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা, এটা সবার জন্যই নতুন। আমাদের এটা পৃথিবীর জন্য নতুন, আমাদের জন্য নতুন এবং বিজনেস অপারেশনের জন্য নতুন। তবে এই করোনাকালীন সময়ে ওভারঅল যারা ডেইরি ইন্ডাস্ট্রি ছিল, যারা ফার্মা, সবার জন্যই কিন্তু কম বেশি প্রচুর আমাদের ভুক্তভোগী আমাদের হতে হয়েছে। কারণ কৃষকরা যে দুধটা উৎপন্ন করেছে সেটা কিন্তু সে ঠিকমতো সেল করতে পারেনি অনেক জায়গায়। কারণ আমরা যারা প্রসেসিং কোম্পানি, আমাদেরও কিন্তু সাপ্লাই চেনটা কিন্তু ডিসরাপ্টেড হয়েছে। বিকজ বাংলাদেশের সব জায়গায় কিন্তু দোকানপাট খোলা ছিল না। ওই সময়গুলোতে নিত্য প্রয়োজনীয় দোকান সর্বমাত্র কয়েক ঘন্টার জন্য খুলতো, ফলে মানুষ কিন্তু ঘর থেকে বের হয়নি। খুবই লিমিটেড লেভেলে মানুষের মুভমেন্ট ছিল, দোকানপাট কম খোলা ছিল, ফলে বাজারে কিন্তু চাহিদাটা অনেক পড়ে গিয়েছিল। ফলে আমরা কৃষকের দুধ দেওয়া কিন্তু গাভী কিন্তু দুধ দেওয়া বন্ধ করেনি। পাশাপাশি গাভীকে যে খাবার, ওটাও কিন্তু কৃষকদেরকে নিয়মিতভাবে সরবরাহ করতে হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই দুধ নিয়ে কৃষক বিপাকে ছিল। আমাদের সাথে যারা কাজ করে প্রাণ ডেইরির সাথে, আমাদের যারা লিস্টেড ফার্মার, আমরা তাদের কাছ থেকে নিয়মিতভাবে দুধ সংগ্রহ করেছি। কারণ আমাদের কিন্তু পাউডার মিল্ক কনভার্ট করার মতো প্লান্ট রয়েছে। যখন আমরা মিল্ক কালেকশন করেছি, যতটুকু লিকুইড মিল্ক আমরা বাজারে সেল করতে পারিনি, সেটাকে কিন্তু আমরা গরু দুধে কনভার্ট করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমি যদি আমাকে তো কথা বলতে হবে ওভারঅল সেক্টর নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে। এক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে কৃষকদের জন্য ভোগান্তি হয়েছে এবং ট্রান্সপোর্টেশনের কারণে উল্টো দিকে বন্যা এবং করোনা দুইটার প্রভাবের কারণে কিন্তু গোখাদ্যের অভাব হয়েছে। গোখাদ্যের অভাবের ফলে কিন্তু যেটা আমরা গোখাদ্য সরবরাহ করি সেটার দাম কিন্তু বেড়ে গিয়েছে। আমরা যে প্রাণ গ্রুপ, আমরা কিন্তু সাবসিডাইজ মূল্যে, স্বল্প নামমাত্র মূল্যে কিন্তু আমাদের যারা লিস্টেড ফার্মা তাদেরকে আমরা গোখাদ্য সরবরাহ করেছি। পাশাপাশি কৃষকদেরকে সহযোগিতা করার জন্য সাধারণত আমরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ লিটার মিল্ক প্রতিদিন সংগ্রহ করে থাকি। করোনাকালীন দুর্যোগ সময়ে কিন্তু আমরা প্রায় 3 লক্ষ লিটার পর্যন্ত দৈনিক লিকুইড মিল্ক কালেকশন করেছি, যেটাকে আমরা গরু দুধে কনভার্ট করেছি। আমি ওভারঅল যেটা বলবো, করোনাকালীন সময়ে দুধের সেক্টরটা অত্যন্ত চ্যালেঞ্জের মুখে ছিল অন্যান্য ইন্ডাস্ট্রির মতো। এই ক্ষেত্রে কিন্তু এটাকে উত্তরণ করার জন্য আমাদের বাজার ব্যবস্থাপনা যারা আছে, এটার সাথে সংশ্লিষ্ট যারা, সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের এই সাপ্লাই চেনকে আরো স্মুথ করতে হবে। অ্যাজ এ ডেইরি ইন্ডাস্ট্রি এটা প্রথম থেকে একটা চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি। কারণ আপনি জানেন যে আমাদেরকে পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে উৎপাদিত আমদানিকৃত গরু দুধের সাথে আমাদেরকে কিন্তু অসম প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। তারপরেও কিন্তু আমাদের যিনি গ্রুপ চেয়ারম্যান ছিলেন, আগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, ওনার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশকে ডেইরি প্রোডাক্টে স্বয়ংসম্পূর্ণ করব। এই স্বপ্নকে মাথায় নিয়েই কিন্তু প্রাণ ডেইরি লিমিটেড 2000 সালে তার যাত্রা শুরু করে। ফাইনালি আমরা মার্কেটিং করি 2005 সাল থেকে, এবং তখন থেকে কিন্তু আমরা হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছি। আমরা প্রথম পাস্তুরাইজ মিল্ক দিয়ে শুরু করি, পরে কিন্তু আমরা আমাদের প্রোডাকশন প্রসেসের ভিতরে ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি ইউএসটি মিল্ক প্রবর্তন করি। এর পাশাপাশি কিন্তু এখন ধরেন শুধু মিল্ক নয়, বাটার, ঘি, ইয়োগার্ট, আরও চিজ, আর অন্যান্য অনেক ডেইরি জাতীয় প্রোডাক্ট আমরা বাজারে নিয়ে আসছি। এর পাশাপাশি কিন্তু আমরা ইয়োগার্ট ড্রিঙ্ক দেশে এবং বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি করছি। এই যাত্রাকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি মনে করি এখানে সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন। যেহেতু ডেইরি ইন্ডাস্ট্রি অনেক চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি এবং এটা অনেক এক্সপেন্সিভ ইন্ডাস্ট্রি। একটা ডেইরি মেশিনারি সমস্ত ইউরোপে তৈরি হয়, এগুলো আমদানি করতে প্রচুর খরচ হয়।
এই ক্ষেত্রে যদি বিনিয়োগ আকৃষ্ট করতে হয় তাহলে কিন্তু সরকারকে ডেইরি ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স হলিডে ঘোষণা করতে হবে। যদি তাহলে কিন্তু এখানে বিদেশি এবং দেশি অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। বর্তমানে বাংলাদেশে প্রায় 4-5টা বড় কোম্পানি যারা লিকুইড মিল্ক কালেকশন করে থাকে, আর অনেক ছোট ছোট অনেক কোম্পানি স্থানীয় পর্যায়ে দুধ মার্কেটিং করে থাকে। বাট আমরা যদি প্রতিদিন অ্যাভারেজে 8 থেকে 10 লক্ষ লিটার মিল্ক আমরা কালেকশন করি, বাট আমাদের দেশে কিন্তু প্রতিদিন দুধ উৎপন্ন হয় প্রায় 40 লক্ষ লিটার, যেটা কিন্তু স্থানীয় বাজারে স্থানীয়ভাবে কৃষকরা মার্কেটিং করে থাকে। এর পাশাপাশি কিন্তু বছরে প্রায় লক্ষাধিক টনের অধিক গরু দুধ আমদানি হয়। আমরা যদি সেই আমদানিকে গরু দুধ কমাতে চাই, দেশকে যদি লিকুইড মিল্কে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, তাহলে আমাদের দুধের উৎপাদন বাড়াতে হবে। আর এই দুধের উৎপাদন বাড়াতে হলে প্রথমেই কাজ শুরু করতে হবে প্রান্তিক কৃষক লেভেল থেকে। কৃষকদেরকে কিন্তু উন্নত জাতের পশু লালন পালনে উৎসাহিত করতে হবে। তাদেরকে কিন্তু উন্নত জাত সরকারি উদ্যোগে বিদেশ থেকে এনে সেটার প্রবর্তন দেশে করতে হবে। আপনি যদি আপনার অভিজ্ঞতার জন্য বলি, জানানোর জন্য, যে ইসরায়েলে তারা কিন্তু ঘরের ভিতরে গাভী লালন পালন করে এবং একটা গাভী দৈনিক 60 লিটার পর্যন্ত দুধ দেয়। সেখানে আমরা বাংলাদেশে আমাদের গাভী এভারেজ কিন্তু 5 থেকে 6 লিটার দুধ দেয়। আমরা অনেক দূর আমাদের এগোতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের কতগুলো স্পেশাল ভ্যারাইটি আছে, তাদের গাভীগুলো কিন্তু 16 থেকে 20 লিটার দুধ দেয়। আমি যদি উন্নত দেশগুলো থেকে যদি ওই ধরনের গাভীর জাত নিয়ে আসি বাংলাদেশে, ওটাকে যদি সারা বাংলাদেশে আমরা মানে প্রচলন করে দেই, তাহলে কিন্তু আমাদের দেশের মিল্ক প্রোডাকশন বাড়বে। আর যদি মিল্ক প্রোডাকশন বাড়ে, কৃষক কিন্তু যদি ঠিক মতো মার্কেটিং করতে না পারে, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি করতে হবে? আমাদের সাপ্লাই চেইনকে ডেভেলপমেন্ট করতে হবে। লিকুইড মিল্ক যেন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা যায়, মিডলম্যানকে যেন কাট ডাউন করা যায়, ভোক্তা যেন তার মিল্কটা সঠিক মূল্যে প্রতিদিন নিয়মিতভাবে পেতে পারে, তাহলেই কিন্তু আপনি আমদানিকৃত গরু দুধের উপর থেকে তার মানে নির্ভরশীলতা কমে যাবে এবং আমাদের দুগ্ধ শিল্প সামনে এগিয়ে যাবে। এই ক্ষেত্রে আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের যে লাইভস্টক ডিপার্টমেন্ট, তারা ব্যাপক কাজ করছেন। এক্সটেনশন ডিপার্টমেন্ট, আমাদেরও যারা এক্সটেনশন ডিপার্টমেন্টে কাজ করেন ফিল্ড লেভেলে, আমাদের লোকদের সাথে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন। এর ফলে কিন্তু আমাদের দুধের উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি গত 5 বছরের স্ট্যাটিস্টিক্স বলি, 5 বছর আগে আমাদের মিল্কের যা প্রোডাকশন ছিল, আজকে কিন্তু তার দ্বিগুণেরও বেশি। এটা কিন্তু এই সরকারের যে উদ্যোগ, তার ফলে এটা সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতে আমরা অত্যন্ত আশাবাদী। সরকার যদি উন্নত দেশ থেকে আরো বেশি করে উন্নত প্রজাতির যদি গাভী নিয়ে আসে, সেটা যদি আমাদের দেশে প্রচলন করে, এর পাশাপাশি ডেয়ারি ইন্ডাস্ট্রিকে এগোনোর জন্য যেরকম সরকার 100টার মতো ইকোনমিক জোন তৈরি করছে, প্রত্যেকটা ইকোনমিক জোনে যদি আলাদাভাবে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লক থাকে, ওখানে যদি ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে যদি ট্যাক্স হলিডে দেওয়া হয়, এর পাশাপাশি ইকোনমিক জোনের বাইরেও যদি ইন্ডাস্ট্রি স্থাপন করলে যদি ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে অনেক দেশীয় নতুন উদ্যোক্তা এবং অনেক বিদেশি উদ্যোক্তারা কিন্তু বাংলাদেশে ডেয়ারি ইন্ডাস্ট্রি স্থাপন করবে। তাহলে কিন্তু আমরা করছি, আমরা ডেয়ারি সেক্টর নিয়ে আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ডেইরি ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে আলোচনা করছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব ইলিয়াস মৃধা, বিরতির আগে আমরা জানছিলাম যে ডেইরি সেক্টরে বিনিয়োগ আকর্ষণে আসলে কি করা যেতে পারে, সরকারের কাছে প্রত্যাশা, এগুলি শুনছিলাম। আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে এই সেক্টরে বিনিয়োগের পরিমাণটা আসলে কেমন, সেই সাথে এই সেক্টর আসলে আমাদের অর্থনীতিতে কেমন ভূমিকা রাখছে অথবা রাখতে পারে, কর্মসংস্থান আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে, সবকিছু একটু জানতে চাই। প্রথমত যদি বলি, এই সেক্টরে ধরেন সরকারি, বেসরকারি এবং এনজিও মিলে আমি মনে করি যে অর্গানাইজড প্রসেসর, এখানে বিনিয়োগটা প্রায় 1 থেকে 1,500 কোটি টাকার মতো আছে। 1,500 কোটি টাকার মতো আছে, বাট তার থেকে একটু বেশি হবে। পাশাপাশি অনেক ক্ষুদ্র লেভেলেও বিনিয়োগ করছে। অল টুগেদার আমি মনে করি 3 থেকে 4,000 কোটি টাকার মতো অলরেডি এই সেক্টরে বিনিয়োগ আছে। বাট আমি মনে করি এই সেক্টরটা এত ইম্পর্টেন্ট একটা সেক্টর, এখানে কিন্তু ধরেন
আরো অনেক বেশি বিনিয়োগ, এখানে যদি 10,000 কোটি টাকাও বিনিয়োগ নতুনভাবে আসে, তবু কিন্তু আমাদের দেশীয় চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব নয়। আপনাকে যদি প্রথম থেকে আমি বলি, যদি ক্যাটেল ফার্মিং থেকে বলেন, তাহলে এখানে কিন্তু 20 থেকে 25,000 কোটি টাকা বিনিয়োগ অনায়াসে আসতে পারে। এই ক্ষেত্রেই কিন্তু সর্বাধিক পরিমাণ গ্রামীণ জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা সম্ভব। একজন কৃষক, তার যদি 5টা গাভী থাকে, সে তার কিন্তু সাংসারিক জীবনের পাশাপাশি ওই গাভীগুলোকে টেক কেয়ার করতে পারবে। ওখান থেকে তার দৈনিক যে দুগ্ধ উৎপাদন হবে, ওটা দিয়ে কিন্তু তার একটা বাড়তি অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসবে। পাশাপাশি তার পরিবারের কিন্তু যেটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টি, ওটাও কিন্তু চাহিদা মিটবে। এবং একজন গৃহিণী, সে কিন্তু তার গ্রামে থেকে কিন্তু তার এমপ্লয়মেন্টটা ক্রিয়েট করতে পারছে, তাকে কিন্তু পরিবার পরিজন ছেড়ে শহরমুখী হতে হচ্ছে না। ফলে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের যে শহরমুখী প্রবণতা, এটাকে অনেকাংশে রোধ করতে পারবে। এবং আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর ভিতরে যেটা আমরা বলি প্রায় 30% লোক আনএমপ্লয়েড, যারা আমাদের ফিমেল ওয়ার্কফোর্স, তাদেরকে কিন্তু আমরা কিছুটা হলেও কাজে লাগাতে পারবো, যার ফলে কিন্তু আমাদের ন্যাশনাল প্রোডাক্টিভিটিতে কিন্তু তারা কন্ট্রিবিউট করতে পারবে। তাছাড়াও যদি বলি, ডেয়ারি ইন্ডাস্ট্রি শুধু কিন্তু গাভী লালন পালন নয়, যিনি দুধ গাভী লালন পালন করছেন, এর পাশাপাশি যিনি ফিড প্রসেসিং এর সাথে ইনভলভ, ওখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। যারা দুগ্ধ পরিবহন করছেন, মার্কেটিং করছেন, এখানে কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রসেসিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। ফলে ওভারঅল স্টার্টিং ফ্রম একদম গ্রামের কৃষক থেকে ধরে এন্ড কনজিউমার পর্যন্ত, কর্পোরেট লেভেল পর্যন্ত, এখানে কিন্তু বিরাটভাবে একটা এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। ফলে এগুলো রিটেলার বলেন, ডিস্ট্রিবিউটর বলেন, ট্রান্সপোর্টার বলেন, প্রসেসর বলেন, অনেক অ্যাঙ্গেল থেকে কিন্তু ডেয়ারি ইন্ডাস্ট্রি আমাদের এখানে কন্ট্রিবিউট করতে পারে। এর পাশাপাশি ডেয়ারি অ্যালাইড যারা আছেন, ডেয়ারি ফিড, ডেয়ারি মেডিসিন, ভেটেরিনারি ডক্টরস, এরকম অনেক লোকের কর্মসংস্থান কিন্তু তৈরি হবে এই ডেয়ারি সেক্টরকে যদি আমরা ডেভেলপমেন্ট করে ফেলতে পারি। এর পাশাপাশি আপনি দেখেন, যদি আমাদের দেশ দুধের স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে কিন্তু বিদেশ থেকে আমরা আমদানিকৃত গরু দুধ যত আমরা ফরেন কারেন্সি হারাচ্ছি, সেটাকে কিন্তু আমরা দেশে রাখতে পারবো, সংরক্ষণ করতে পারবো, অনেক ফরেন কারেন্সি আমরা সাশ্রয় করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার কাজ করে যাচ্ছেন। আমি মনে করি সরকার ওভারঅল কাজ করে যাচ্ছেন, বা ডেইরি সেক্টরকে দিয়ে যদি আলাদাভাবে একটা ওয়ান স্টপ সার্ভিস করা হয় আমাদের বিডাতে। এর পাশাপাশি যদি ডেইরি সেক্টরে ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন করার জন্য যদি ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের যে এম্বাসিগুলো আছে, তারা যদি ইউরোপিয়ান লেভেলে একটু মার্কেটিং করে, বাংলাদেশে যদি স্পেশাল তাদেরকে প্যাকেজ অফার করা হয়, ট্যাক্স হলিডে থেকে ধরে এমপ্লয়মেন্ট থেকে ধরে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা, তাহলে আমি মনে করি কি ইউরোপে যে উন্নত ডেইরি ফার্মগুলো আছে, যারা অলরেডি ওখানে গ্রোথ লেভেল কিন্তু স্যাচুরেশনে আছে, তারা কিন্তু বাংলাদেশে আসবে। যারা বাংলাদেশে যারা এখন গরু দুধ রপ্তানি করছে, তারা কিন্তু বাংলাদেশে মিল্ক প্রোডাকশনে মনোযোগী হবে। বিশ্বের যারা নামি দামি বহুজাতিক কোম্পানি, তারাও কিন্তু বাংলাদেশে আসবে। আমি মনে করি এতে করে বাংলাদেশের ওভারঅল মিল্কের প্রোডাকশন বাড়বে, আমাদের কিন্তু ডেফিসিয়েন্সি কমে যাবে। আমরা এর পাশাপাশি অনেক নতুন নতুন ডেইরি প্রোডাক্ট পাবো। আপনি জানেন, সাধারণত বাচ্চারা প্লেন মিল্ক খেতে চায় না, বাট আপনি যদি তাকে চকলেট মিল্ক অফার করেন, তাকে যদি মল্ট ড্রিঙ্ক অফার করেন, তাকে যদি ইয়োগার্ট ড্রিঙ্ক অফার করেন, তাকে যদি চিজ দেন, বাটার দেন, তাহলে কিন্তু তার পুষ্টি চাহিদা মিটবে। সে কিন্তু এই প্রোডাক্টটাকে গ্রহণ করবে। সে কিন্তু চকলেট খাওয়ার জন্য কিন্তু বেকুল, আমাকে কিন্তু মিল্ক থেকে চকলেটে কনভার্ট করতে হবে। ফলে এই ধরনের ডেইরি এবং ডেইরি অ্যালাইড প্রোডাক্টের ইন্ডাস্ট্রি বাংলাদেশে গড়ে ওঠার সম্ভাবনা অনেক প্রচুর। আমরা কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি। আমাদের পার হেড মানুষের ইনকাম লেভেল $2,000 কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ফলে কিন্তু এখানে আমাদের কি করতে হবে, মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে। আমরাও কিন্তু 18 কোটি মানুষের দেশ, আমরা কিন্তু একটা ছোট্ট ভূখণ্ডে 18 কোটি মানুষ, এটা কিন্তু একটা বিরাট বড় মার্কেটিং এর জায়গা, যেই সুযোগটা কিন্তু বহুজাতিক কোম্পানিরা কাজে লাগাচ্ছে। আমি মনে করি দেশীয় উদ্যোক্তা, বিদেশি উদ্যোক্তা সবাই মিলে যদি আমরা এই সেক্টরে কাজ করি, বাংলাদেশ কিন্তু আমরা দুগ্ধের স্বয়ংসম্পূর্ণ করতে পারবো। পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এবং দেশীয় চাহিদা মিটিয়ে এই প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনগুলোতে আপনারা প্রাণ ডেইরি থেকে আরো অনেক নতুন নতুন প্রোডাক্ট বাজারে দেখবেন বলে আমরা আশা রাখছি। আমরা সেটা প্রত্যাশা করছি। আপনি বলছিলেন যে 2000 থেকে প্রাণ ডেইরি যাত্রা শুরু হয়েছে, আপনি ব্যাকগ্রাউন্ডে বলছিলেন। একটু জানতে চাইবো যে প্রাণ ডেইরির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আসলে কেমন, একটু জানতে চাই।
প্রাণ ডেয়ারির ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা এই মুহূর্তে বাগাবাড়িতে প্রায় 103টা চিলিং সেন্টারের মাধ্যমে দুগ্ধ সংগ্রহ করে থাকি এবং আমরা এটা গোরাসা প্ল্যান্টে প্রসেসিং করে সারা দেশে মার্কেটিং করি। আমরা অদূর ভবিষ্যতে আমরা সাউথ বেঙ্গলেও কিছু মিল্ক কালেকশন সেন্টার করব। ভোলাতে আমরা একটা মিল্ক কালেকশন সেন্টার করব, যেখান থেকে ভোলা এলাকার যে মিল্কটা ওটা কিন্তু ঠিকমতো মার্কেটিং করছে না বা তারা মার্কেট করতে পারছে না। ফলে বাংলাদেশের যে বিভিন্ন এলাকার মিল্ক হাব, ওই এলাকাগুলোতে আমরা কিভাবে মিল্ক কালেকশন করে সেটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে শুধু মিল্ক না, মিল্ক, বাটার, চিজ, ঘি এরকম অনেক প্রোডাক্ট উৎপন্ন করে আমরা সারা বাংলাদেশে এটাকে মার্কেটিং করতে চাই। এই লক্ষ্য নিয়ে প্রাণ ডেয়ারি কাজ করছে এবং আমাদের অলরেডি এই প্রজেক্টগুলো নিয়ে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আইএফসি, এডিবি এবং বাংলাদেশের সোনালী ব্যাংক, তার কৃষি ব্যাংক, এরকম অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান তারা আমাদেরকে কিন্তু লোন দিয়ে হেল্প করছে। আমরা এই ডেয়ারি সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যারা আমাদের স্টেক হোল্ডার তাদের সাথে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো নিয়ে আলাপ করছি এবং সরকারের লাইভস্টক ডিপার্টমেন্টও কিন্তু আমরা তাদের সাথে খুব ক্লোজলি কাজ করে যাচ্ছি। আমি মনে করি আগামী 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার যে স্বপ্ন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান দেখেছিলেন সেটাকে কিছুটা হলেও আমরা বাস্তবায়ন করতে পারবো, বাট পুরোপুরিটা করার জন্য সরকারের সার্বিক সহযোগিতা আমাদের লাগবে। আমরা সেটার প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি এই খাতের উত্তর সাফল্য হবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করতে হচ্ছে আমাদেরকে। একদমই সময় নেই আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং ইটিভির সকল দর্শক শ্রোতাবিন্দুকে প্রাণ ডেয়ারির তরফ থেকে আবারও শুভেচ্ছা। বেশি করে দুগ্ধ পান করবেন, নিজেকে মানে ইমিউনিটি সিস্টেম বাড়বে আসলে দুধ খেলে। সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ডেইরি ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে আলোচনা করছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 1:30টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।